বার্সেলোনা বর্তমানে খুবই এক্সাইটিং মুডে আছে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। বিগত ম্যাচটা ক্লিন শিট রেখে 5টা গোল বের করে নিছে, যেটা এত সহজ ছিল না। তবে ম্যাচটা সকল প্লেয়ার যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকার কারণে ম্যাচটা এত সহজে বের করে নিতে পারছে। অপোনেন্ট ঠিকমতো তারা তাদের খেলাটা ওইভাবে চালাতে পারেনি, যেটা বার্সেলোনার অনেক বড় পজিটিভ সাইন বর্তমান সময়ের জন্য। আজকে অথবা কালকে কোনো ম্যাচ নাই, আর 6 তারিখে আলাভেজের এগেনস্টে লা লিগার ম্যাচ খেলবে বার্সেলোনা। কিন্তু অক্টোবরের ফিক্সচারটা বার্সেলোনার মোটেও সহজ না। অক্টোবরে বলা যায় যে অনেক টাইট শিডিউল অপেক্ষা করতেছে। তো এই মাসে বায়ার্ন মিউনিককে ফেস করতে হবে, তাছাড়া এল ক্লাসিকোও আছে। এল ক্লাসিকো, বায়ার্ন মিউনিক, এই দুইটাকে ফেস করতে হবে, এবং 20 তারিখে সেভিয়ার এগেনস্টেও ম্যাচ আছে। তো বলা যায় যে অক্টোবরের ম্যাচগুলা অনেক কঠিনই হইতে যাইতেছে, বার্সেলোনার জন্য অনেক হার্ড হতে যাচ্ছে। শিডিউল অনেকটাই টাইট। তবে সেভিয়ার এগেনস্টে যেই ম্যাচটা, এইটা হোম ম্যাচ, আর বায়ার্ন মিউনিকের এগেনস্টে এটাও হোম ম্যাচ। তো হোম ম্যাচের অ্যাডভান্টেজগুলা এই ইয়াং বয়েজের এগেনস্টে যেইভাবে বার্সেলোনা নিছিল, আমার কাছে মনে হয় যে ওইভাবে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর বর্তমান সময়ে আমরা খুব বেশি মানে একটা জিনিস খেয়াল করতেছি, যে সেটা হচ্ছে ভিজিটররা যখন অন্যদের মানে মাঠে যাইতেছে, মানে এওয়ে ম্যাচ যারা খেলতেছে, যাদের জন্য এওয়ে ম্যাচ, তাদের কিন্তু মানিয়ে নিতে অনেক বেশি সমস্যা হইতেছে। আমরা গত রাত্রে রিয়াল মাদ্রিদকে দেখছি, তারা লিলের এগেনস্টে মানে ওইখানে অনেক তাদের ব্যাক পোহাতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। তাছাড়া তো বার্সেলোনারও তো মুনাকোর এগেনস্টে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো এওয়ে ম্যাচে বর্তমান সময়ে খুব বেশি সমস্যা দেখা যাইতেছে। অবশ্য এটা যে বর্তমান সময়ে মানে বেশি বেশি দেখা যাইতেছে এমনটাও না, এটা সচরাচরই হয়ে থাকে, কিংবা বিগত সময়গুলোতেও হয়েছে, বর্তমানে বেশি দেখা যাইতেছে বলে মনে হচ্ছে। আর বায়ার্ন মিউনিকের এগেনস্টে যেহেতু হোম ম্যাচ, তাহলে এখানে মানে অ্যাডভান্টেজ অবশ্যই বার্সেলোনার বেশি থাকবে বলেই মনে করতেছি। রিয়াল মাদ্রিদের এগেনস্টে যেই ম্যাচটা মানে এই মাসে আছে, এল ক্লাসিকোতে, লা লিগার ম্যাচ, ওইটা তাদের মাঠে খেলা, মানে রিয়াল মাদ্রিদের মাঠে খেলা বার্নাবেউতে। তো ওইটা হইতেছে এওয়ে ম্যাচ, ওইখানে আবার বার্সেলোনার একটু সমস্যা মানে দেখা দিতে পারে। যদিও বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে মানে সচরাচর প্রতি সিজনেই খেলতেছে, তো ওইটা সম্পর্কে মোটামুটি ধারণা থাকে বা আছে। তবে যেহেতু সব কিছুর পরে এওয়ে ম্যাচের হিসাবটা মানে ভিন্ন রকম থাকেই, সেইটা মানে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন। তো অক্টোবর মাসের স্কেজুয়াল বা যেই 3টা ম্যাচ, মানে বাকি রয়েছে 4টা ম্যাচ, 6 তারিখে একটা, 20 তারিখে একটা, বায়ার্নের এগেনস্টেও 23 তারিখে, আর 26 অক্টোবরে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। তো এই 4টা ম্যাচে এই মাসে খেলতে হবে, যেইটা মোটামুটি বলা যায় যে অনেক টাইট একটা ফিক্সচার। তবে যেহেতু হোম ম্যাচ দুইটা আছে, বিশেষ করে বায়ার্ন মিউনিকের এগেনস্টে, এইখান থেকে পয়েন্ট নিয়ে বের হওয়াটা বার্সেলোনার জন্য খুবই স্বস্তির বিষয় হবে যদি তারা পয়েন্ট নিয়ে বের হতে পারে। আর পয়েন্ট নেওয়ার বিষয়টা আমার কাছে মনে হইতেছে যে তাদের জন্য, বার্সেলোনার জন্য অনেক বেশি মানে অ্যাডভান্টেজের বিষয় থাকবে, কারণ হইতেছে হোম ম্যাচ। যেহেতু বায়ার্ন মিউনিক তারা ভিজিট করবে, সেহেতু তাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মাঠের খেলাটাই হইতেছে মূল। সময় মতো দেখা যাবে যে ওইখানে পরিস্থিতিটা কীরকম হয়। ফ্রাঙ্কি ডিয়ং সে তো গত ম্যাচটা দিয়ে মাঠে ব্যাক করছে। তো লামিনী আমালের সাবস্টিটিউট হিসাবে গত ম্যাচটাতে সে মাঠে ঢুকছিল এবং সেখানে কিছু মিনিট খেলার সুযোগ পাইছে, যেটা বার্সেলোনার জন্য অনেক মানে গুড নিউজ বলেই মনে করতেছি। কারণ সে মাঠের বাইরে থাকাটা বার্সেলোনার জন্য ওইভাবে যে খুবই ভালো হইতেছিল কিংবা লাভজনক হইতেছিল সেটা হয়নি। তো সে যেহেতু মানে ফিরে আসছে, তো সে যদি কন্টিনিউ করে তাহলে দেখা যাবে যে মাঝখানে সে মানে ফিক্সড হয়ে যাবে অতি দ্রুত। তো যেইটা বার্সেলোনাকে সামনের ম্যাচগুলোতে হেল্প করবে। যেহেতু বায়ার্ন মিউনিক আর রিয়াল মাদ্রিদ এই দুইটা ম্যাচের আগে সেভিয়ার এগেনস্টে খেলতে হবে, আর আলাভেজের এগেনস্টে এই 6 তারিখে খেলতে হবে। তো এই দুইটা ম্যাচে যদি ফ্র্যাঙ্কি ডিয়ংকে মোটামুটিভাবে মানে প্রস্তুত করে নেওয়া যায়, কিংবা সে যদি ওইভাবে নিজেকে স্ট্যান্ড করাতে পারে, তাহলে দেখা যাবে যে হয়তো বায়ার্ন মিউনিক অথবা এল ক্লাসিকো এই দুইটা ম্যাচের একটাতে সে স্টার্ট করার সম্ভাবনাটা থাকলেও থাকতে পারে বা হলেও হতে পারে। তো সে যদি স্টার্ট করে সেইটা মানে আমার কাছে মনে হয় যে খারাপ হওয়ার সম্ভাবনা নাই, সেইটা আরও ভালো হইতে পারে বার্সেলোনার জন্য। আর বার্সেলোনা গত ম্যাচটা হিসাব অনুযায়ী মিডফিল্ডটা যথেষ্ট পরিমাণ সলিড ছিল।
ফ্রাঙ্কি ডিয়ং আসার পরেও সলিড ছিল, আসার আগেও সলিড ছিল। পেদ্রি, কুবার্সি তারা মানে ঠিকঠাক মতোই হোল্ড করতে পারছিল। তো এই পজিটিভিটিটা কতটুকু থাকে, বিশেষ করে অক্টোবর মাসের শেষ পর্যন্ত কেমন থাকে বার্সেলোনার, সেটাই হইতেছে এখন মুখ্য বিষয়। তো গত ম্যাচটাতে রাফিনিয়া সে তো মানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অবশ্য ম্যান অফ দ্য ম্যাচ সে তো ডেজার্ভই করে, যেইভাবে খেলছে, সে যেইভাবে খেলছে ওইভাবে তো খুব যে বেশি সংখ্যক প্লেয়ার মানে খেলতে পারছে ওই ম্যাচটাতে তাও তো না। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এই উইকে যেই প্লেয়ার্সগুলা খুবই হাই লেভেলের পারফর্ম দিছে তার মধ্যে একটা হইতেছে রাফিনিয়া বলেই মনে করতেছি। তো তার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়াটা অবশ্যই ডেজার্ভিংই ছিল। সে যেই পরিমাণ এনার্জি নিয়ে প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত খেলছিল, ওইটার কারণেই তার মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার অ্যাওয়ার্ডটা তার দিকে অনেকটাই চলে আসছিল। তাছাড়া তার তো স্কোরও আছে যথেষ্ট পরিমাণ, তার হার্ড ওয়ার্কিং ছিল। তো বার্সেলোনার বর্তমানে নতুন গোলকিপার, সে তো ইতিমধ্যে অফিসিয়ালি সাইন করে ফেলছে। আমরা প্রেসিডেন্টের সাথে একটা এগ্রিমেন্ট বা একটা মানে রিপোর্ট, একটা ছবি দেখছিলাম যে ওইখানে প্রেসিডেন্টের সাথে সিজেসনিয়ার কথা হইতেছে। তো ওইখানেই তাদের মানে ফাইনাল অর্থাৎ অফিসিয়ালিভাবে ডিলটা বা সাইনটা হয়ে গেছে, যেইটা বার্সেলোনার জন্য অবশ্যই ভালো একটা বিষয় বা অবশ্যই মানে ভালো মানে গুড নিউজ আর কি। আর হ্যান্সি ফ্লিক তিনি তো একটা কথা ভালোভাবেই বলছেন কিংবা পরিষ্কারভাবে বলছেন যে সিজেসনি তিনি যে আসছেন, আসার পরে যে অটো চয়েস হয়ে যাবেন কিংবা গোলপোস্টে জায়গাটা ওনার কনফার্ম হয়েই যাবে এইরকম কোনো কিছু কিংবা এরকম কোনো অপরচুনিটিস তার কাছে দেয়া হবে না কিংবা সে পাবে না। ইনাকি পেনার সাথে তার ফাইট দিতে হবে। মানে ফাইটিংয়ে যে মানে এগিয়ে থাকবে কিংবা যার উন্নতি দেখা যাবে কোচিং স্টাফ তাকেই প্রেফার করবেন। তো হ্যান্সি ফ্লিক এইরকমই কথা বলছেন। অবশ্যই এইটাও একটা ভালো দিক, কারণ সিরিয়াসলি তিনি তো অবসর থেকে আসতেছেন। তিনি যে খুবই মানে একটা খেলার দ্বারার মধ্যে ছিলেন তাও না। তো ওনার এই দিকের একটা দিক অবশ্যই বিবেচনায় আসবে যে তিনি তো মানে খেলার মধ্যে নাই। তো অবসর ব্যঙ্গে তিনি আসতেছেন। অবশ্য তিনি যে খুব বেশি সময় খেলার মধ্যে ছিলেন না এরকমটাও না। তবে সে সে গোলপোস্টে আসলে সেইটা যে বার্সেলোনার জন্য খুব বেশি খারাপ মানে খারাপ কিছু হবে তাও মনে করতেছি না। বর্তমান সময়ে ইনাকি পেনার উপরে বার্সেলোনা ফ্যান থেকে শুরু করে মানে অনেকেই দেখা যাইতেছে যে তারা ওইভাবে তার উপরে ভরসা রাখতে পারতেছেন না। তো এইটা ইনাকি পেনার জন্য একটা খারাপ বিষয় যে ভরসা মানে ফ্যান্সদের চাপও অনেক অনেক কিছু বা অনেক বেশি ক্ষেত্রেও মানে ম্যাটার করে বলে মনে করতেছি। অনেক সময় দেখা যায় যে একটা প্লেয়ার দল থেকে মানে মানে স্টার্টিং থেকে সরে যাওয়া কিংবা দল থেকে সরে যাওয়ার পেছনে এই ধরনের চাপের মানে যে হাতটা কিংবা এই ধরনের প্রভাবটা অনেক বেশি কাজ করে। যদিও ওইটা সব সময় হয় না, কোচিং স্টাফ কোচ তাদের মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণের কারণে কিংবা তাদের যেই রকম ডিসিশন ওইটাই সর্বক্ষেত্রেই মুখ্য হয়ে দাঁড়ায়। তো মানে আগামী ম্যাচগুলো অর্থাৎ সিজেসনি যেহেতু সে সাইন করে ফেলছে অফিসিয়ালিভাবে, তাহলে তাকে ট্রেনিংয়ে হয়তো খুব দ্রুত দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। সে যত দ্রুত ট্রেনিংয়ে নামবে সেইটা বার্সেলোনার জন্য অনেক ভালো, কারণ সে যত দ্রুত স্কোয়াডের সাথে ট্রেনিং করবে তত দ্রুত স্কোয়াডকে বুঝতে এবং স্কোয়াড তাকে বুঝতে বুঝতে অনেক বেশি মানে সুবিধা হবে। সময় কম হলেও মানে তাকে হয়তো দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সে মানিয়ে নিতে পারছে, এবং যদি তার খেলার সুযোগ আসে তাহলে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদের এগেনস্টে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা মানে তৈরি হলেও হতে পারে। যেহেতু এখানে ইনাকি পেনার সাথে ফাইটিংয়ের বিষয়টা চলে আসছে, তাহলে এইভাবে বলা কোনোভাবেই যাবে না যে সে হয়তো ওই ম্যাচগুলোতে খেলার জন্য সে বেশি প্রেফারেবল হবে। তো ইনাকি পেনার সাথে যদি তার মানে ইয়াটা হয় তাহলে দেখা যাবে যে দুইজন থেকে যার মানে সম্ভাবনা বেশি থাকবে তাকেই মানে কোচিং স্টাফরা বা হ্যান্সি ফ্লিক প্রেফার করতেছেন। তবে আমার কাছে মনে হয় যে ইনাকি পেনার এখানে এত বেশি সুযোগ থাকবে না। মানে তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে ম্যাচগুলাতে কিংবা ওই সময়গুলোতে সিজেসনি সে গোলপোস্টে দাঁড়ানোর মতো সুযোগ পায় কিনা। আর বর্তমান সময়ে লা লিগাতে তো বার্সেলোনার টেবিল টপে আছে, যেটা বার্সেলোনার জন্য অনেক ভালো একটা খবর। এখন পর্যন্ত তারা টেবিল টপে আছে। আর বার্সেলোনা তো মানে লা লিগার লাস্ট ম্যাচে ওসাসুনার এগেনস্টে
4টা গোল হজম করছিল কিংবা এখানে হারতে হয়েছিল, তো এখানে পয়েন্ট লুজ করছে। ওই পয়েন্টটা লুজ করার পরেও এখনও তারা টেবিল টপে আছে, এইটা বলা যায় যে একটা বাড়তি সুবিধার বিষয়। মানে 3 পয়েন্ট লুজ করার পরেও যখন একটা দল মানে লিগের টেবিল টপে থাকে, তখন সেইটাকে বাড়তি সুবিধা না বলে কি আর কিছু বলা মানে যায়? তো সেইটা বার্সেলোনার জন্য অনেক ভালো। তবে এই ধরনের সুবিধা দিকে মনোযোগ দেওয়া কোনোভাবেই বার্সেলোনার জন্য ভালো হবে না। পয়েন্ট মানে বের করে নিতে চাইলে জিততে হবে, জিতে তারপরে পয়েন্ট বের করে নিয়ে ওই পয়েন্টটা বাড়িয়ে তারপরে টেবিল টপে থাকতে হবে যদি তারা মানে বার্সেলোনার লিগ জিততে চায়। তো পরিশেষে বলতে চাই যে বার্সেলোনার বর্তমান স্কোয়াডে খুব বেশি পজিটিভিটি দেখা যাইতেছে। মানে ওভারঅল এই সিজনের শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে মানে ইতিবাচকতার সংখ্যাটাই বেশি। তবে সেই ইতিবাচকতার দেখাটা কতটুকু পর্যন্ত বার্সেলোনার থাকে সেটাই হইতেছে এখন মুখ্য বিষয়। তবে মানে যেহেতু এই অক্টোবরে অনেক টাইট ফিক্সচার আছে, বলা যায় যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট কিংবা অনেকগুলা ফেভারিটের মধ্যে একটা বায়ার্ন মিউনিখ, তাদের এগেনস্টে ফাইট দিতে হবে। তো ওইখানে বার্সেলোনার পারফরমেন্স কীরকম হয় সেইটা অনেক মানে গুরুত্বপূর্ণ হবে। আর লা লিগাতে তো ফাইট দিতে হলেও যেহেতু রিয়াল মাদ্রিদকে ফেস করতে হয়, তাহলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে এই অক্টোবরে একটা ম্যাচ সেটাও ফেস করতে হবে, তাও আবার এ ম্যাচ। তো শেষ পর্যন্ত দেখা যাক যে এই দুইটা ম্যাচে বার্সেলোনার পারফরমেন্স কেমন হয়। এই দুইটা ম্যাচের পারফরমেন্স অনেকটাই বলে দিবে যে বার্সেলোনা বর্তমান সিজনে এখন পর্যন্ত কতটুকু তাদের উন্নতি হয়েছে কিংবা ইতিবাচকতার কতটুকু মানে যুক্তি মানে ইতিবাচকতায় কতটা যুক্তি রয়েছে।